এই হোয়া বয়, যদি আমার জুতোর দাগ আগামী ৫ সেকেন্ডের মধ্যে পরিষ্কার না হয় তবে এই জুতো তোর মুখে মারব। সীমা, এই ২ পয়সার চাকরকে ওর যোগ্যতা বুঝিয়ে দাও। এটা হাসপাতাল, কোনো ধর্মশালা নয় যে এই আবর্জনা আমাদের চোখের সামনে ঘুরে বেড়াবে। ডাক্তারবাবু, মেঝের দাগ তো ধুয়ে যাবে, কিন্তু যে নোংরা আপনার মাথায় আর মুখে চড়েছে সেটা আমাকেই পরিষ্কার করতে হবে। তোর এত বড় সাহস, তুই একজন সামান্য চাকর হয়ে আমার সাথে মুখে মুখে তর্ক করবি? এক্ষুনি তোকে ঘাড় ধাক্কা দিয়ে জেলে পাঠাচ্ছি। আবে গরিব, তুই জানিস না আমি কে? এবার দেখ আমি তোর সাথে কি করি। এই ছটপট করতে থাকা মানুষগুলো আপনার কাছে হয়তো শুধুই ব্যবসা ডাক্তার, কিন্তু আমার কাছে এরা মানুষ। কাল আমার সময় কথা বলবে, মাত্র ২৪ ঘণ্টা, আর এই শহরের সবচেয়ে অহংকারী ডাক্তার রাস্তায় থাকবে। ডাক্তার খান্না, যাকে ২ পয়সার চাকর ভেবে নিজের উর্দির দাপট দেখাচ্ছিল, সে জানত না যে সে সিংহের ডেরায় দাঁড়িয়ে আছে। কাল সকালে যখন সূর্য উঠবে তখন কি হবে তা জানার জন্য আমাদের সাথেই থাকুন। সকালের প্রথম আলো যখন লাইফ কেয়ার হাসপাতালের সাদা করিডোরগুলোতে পড়ে তখন সবকিছু খুব শান্ত আর সুশৃঙ্খল মনে হয়। রাঘব বরাবরের মতো ভোর ৫টায় নিজের ডিউটিতে পৌঁছে গিয়েছিল। সে চুপচাপ রোগীদের বিছানার চাদর পাল্টাচ্ছিল আর মেঝেতে মোছা দিচ্ছিল। রাঘবের বয়স বড়জোর ২৫ বছর হবে, কিন্তু তার চোখে যে গভীরতা ছিল তা কোনো অভিজ্ঞ খেলোয়াড়ের মতো। সে নিজের হাতে ধরা সেই পুরনো কলমটিকে আরও একবার স্পর্শ করল। রাঘব, তুমি এখানে কেন? এটা কি সত্যি জরুরি? এই প্রশ্নটা প্রায়ই তার মনে উকি দিত। সে ৪ নম্বর ওয়ার্ডের দিকে এগোল, যেখানে এক বৃদ্ধা গত ৩ দিন ধরে চিকিৎসার অপেক্ষায় ছিল। আম্মা, আপনি কিছু খেয়েছেন? রাঘব খুব ধীর আর শান্ত স্বরে জিজ্ঞেস করল। সেই মহিলা দুর্বল গলায় জবাব দিল যে, বাবা, এখানে টাকা ছাড়া জলও মেলে না, চিকিৎসা তো অনেক দূরের কথা। রাঘবের মুখে এক যন্ত্রণামাখা হাসি ফুটে উঠল। সে আম্মার হাত ধরে বলল যে, আপনি চিন্তা করবেন না, আজ এই হাসপাতালের আইন বদলাবে আর মানবতার জয় হবে। আম্মা অবাক হয়ে দেখল যে এক সামান্য ওয়ার্ড বয় এত বড় কথা কিভাবে বলতে পারে। রাঘব শুধু মাথা নিচু করল আর চুপচাপ নিজের কাজে লেগে পড়ল। তখনই করিডোরে জোরে জোরে চিৎকার করার শব্দ শোনা যেতে লাগল। ডাক্তার মেহরা নিজের পুরো টিমের সাথে রাউন্ডে বেরিয়েছিলেন। তিনি সেই সব রোগীদের কাছেই দাঁড়াচ্ছিলেন যারা ভিআইপি রুমে ছিল, আর জেনারেল ওয়ার্ডের রোগীদের এমনভাবে দেখছিলেন যেন তারা কোনো পোকামাকড়। রাঘব, তুমি এখনও এখানেই আছো? আমি তোমাকে বলেছিলাম যে প্রাইভেট কেবিন নম্বর ১০ পরিষ্কার হয়ে যাওয়া উচিত ছিল। ডাক্তার মেহরার গলা পুরো ওয়ার্ডে প্রতিধ্বনিত হল। রাঘব ওপরের দিকে না তাকিয়েই জবাব দিল যে, ডাক্তারবাবু, এখানে এই আম্মার অবস্থা খুব খারাপ। যদি ওনাকে এখনই অক্সিজেন না দেওয়া হয় তবে যে কোনো কিছু ঘটে যেতে পারে। মেহরা জোরে হেসে উঠল আর তার পেছনে থাকা জুনিয়র ডাক্তারদের দিকে তাকিয়ে বলল যে, দেখো, এখন এই আবর্জনা পরিষ্কার করা লোক আমাদের ডাক্তারই শেখাবে? শোনোই, নিজের সীমার মধ্যে থাকো আর চুপচাপ গিয়ে কেবিন পরিষ্কার করো, নয়তো কাল সকালের সূর্য তুই জেলের শিকের পেছনে দেখবি। রাঘব চুপ থাকল। সে শুধু নিজের হাতের মুঠি শক্ত করল। তার নিজের বাবার সেই শেষ উইল বা দানপত্রের কথা মনে পড়ছিল। রাঘব, আমার ছেলে, পৃথিবী তোমাকে ততক্ষণ চিনবে না যতক্ষণ তুমি তাদের সাথে মাটিতে বসে কাজ না করবে। রাঘব তার বাবাকে দেওয়া সেই প্রতিশ্রুতি ভাঙতে দেয়নি। সে মেহরার চোখের দিকে তাকাল। ডাক্তারবাবু, আজ যদি ওনার কিছু হয় তবে তার দায় আপনার হবে। আপনি কি তার জন্যে তৈরি আছেন? রাঘবের কণ্ঠস্বর এতটাই ঠান্ডা ছিল যে মেহরা এক মুহূর্তের জন্যে ঘাবড়ে গেল, কিন্তু সে নিজের অহংকারকে সামনে রাখল। বের হয় এখান থেকে, এক্ষুনি! মেহরা তাকে ধাক্কা দিল। রাঘব নিজেকে সামলে নিল, কিন্তু তার চোখে এক আগুন জ্বলে উঠল। সে চুপচাপ সেখান থেকে বেরোল আর হাসপাতালের পেছনের অংশে গেল। সেখানে সে তার লুকিয়ে রাখা ফোনটা বের করল, যা সে মাসের পর মাস ব্যবহার করেনি। হ্যালো সমীর, রাঘব বলল। ওপাশ থেকে আওয়াজ এলো, স্যার, আপনি কোথায়? আমাদের আপনার খুব প্রয়োজন। রাঘব ঠান্ডা মাথায় নির্দেশ দিল যে, কালকের ইন্টারন্যাশনাল মেডিকেল সামিটের প্রস্তুতি সব ঠিক আছে তো? সমীর বলল যে, হ্যাঁ স্যার, দুনিয়া জুড়ে সব নামী মানুষরা আসছেন, আর লাইফ কেয়ার হাসপাতালও তাদের পার্টনারশিপের জন্য আবেদন করেছে। রাঘব হেসে বলল যে, ওদের ডাকো, কাল আমি নিজে ওদের স্বাগত জানাব, কিন্তু কোনো ওয়ার্ড বয়ের পোশাকে নয়। ফোন রাখতেই সে দেখল যে হাসপাতালের হেড নার্স সীমা তাকে দেখছে। রাঘব, তুমি কার সাথে কথা বলছিলে?
আর তোমার কাছে এত দামি স্যাটেলাইট ফোন কোথা থেকে এলো? সীমা সন্দেহের সাথে জিজ্ঞেস করল। রাঘব ফোনটা লুকিয়ে ফেলে বলল যে, কিছু না সীমা দিদি, শুধু বাড়িতে কথা বলছিলাম। সীমা তাকে খুঁটিয়ে দেখতে লাগল। তার সবসময়ই মনে হতো যে রাঘব কোনো সাধারণ ছেলে নয়। তার হাতের লেখা এতটাই পরিষ্কার ছিল যেন কোনো বড় ইউনিভার্সিটির টপার, আর তার মেডিকেলের জ্ঞান কোনো সিনিয়র সার্জনের চেয়ে কম ছিল না। রাঘব কথা ঘুরিয়ে দেওয়ার জন্য বলল যে, সীমা দিদি, আপনি কি আমাকে সেই ফাইলের কপিটা দিতে পারেন যা ডক্টর মেহরা চ্যারিটি ফান্ডের নামে চেপে রেখেছেন? সীমা ভয় পেয়ে গেল। তুমি পাগল হয়ে গেছ? যদি মেহরা জানতে পারে তবে সে তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। রাঘব তার হাত ধরে বলল যে, ভয় পাবেন না, শুধু আমার ওপর ভরসা রাখুন। সীমা প্রথমবার রাঘবের চোখে সেই আত্মবিশ্বাস দেখল যা শুধু একজন নেতার মধ্যে থাকে। সন্ধ্যা হতে হতে হাসপাতালের পরিবেশ আরও থমথমে হয়ে গেল। ডক্টর মেহরা জানতে পারল যে কাল হতে চলা ইন্টারন্যাশনাল সামিটে বিরাজ গ্রুপের আসল মালিক আসতে চলেছেন। সে নিজের চেয়ারে বসে স্বপ্ন দেখছিল যে যদি সে এই কন্ট্রাক্ট পেয়ে যায় তবে সে কোটি কোটি টাকা কামাবে। সে জানত না যে যে মালিকের জন্য সে অপেক্ষা করছে সে তারই হাসপাতালে মেঝে পরিষ্কার করছে। রাঘব যখন ওয়ার্ডে ফিরে গেল তখন দেখল যে সেই বৃদ্ধা আম্মাকে সেখান থেকে সরানো হচ্ছে। এটা কি হচ্ছে? রাঘব চিৎকার করে উঠল। এক গার্ড বলল যে ডাক্তার মেহরার অর্ডার, এখানে একজন নতুন ভিআইপি পেশেন্ট আসছে, এই গরিবদের বাইরে বের করো। রাঘব গার্ডের হাত ধরে ফেলল। ছাড়ুন এদের, কেউ কোথাও যাবে না। তখনই মেহরা সেখানে উপস্থিত হল। সে রাঘবকে থাপ্পড় মারার জন্য হাত তুলল, কিন্তু রাঘব তার হাত মাঝ পথেই ধরে ফেলল। মেহরা স্তম্ভিত হয়ে গেল। তোর এত সাহস কিভাবে হলো আমার হাত ধরার? রাঘব তাকে এক ঝটকায় পেছনে ঠেলে দিল। ডাক্তার, আজকের পর আপনি কোনো গরিবের ওপর হাত তুলতে পারবেন না। মেহরার রাগে পাগল হয়ে গেল। গার্ডস, একে তোলো আর পেছনের ঘরে বন্দি করে দাও। কাল সামিট শেষ হওয়া পর্যন্ত একে বাইরে আসতে দিবি না। পুলিশকে ফোন কর আর বল যে চুরি করেছে। চারজন গার্ড রাঘবকে ঘিরে ধরল। রাঘব কোনো বাধা দিল না। সে শুধু মেহরার দিকে তাকিয়ে বলল যে কাল সকাল ঠিক 10টায় সামিটের মঞ্চে দেখা হবে ডাক্তারবাবু। নিজের হাড়ের চশমা সাথে নিয়ে আসবেন। মেহরা জোরে হাসল। তুই তুই সেখানে যাবি? তুই তো ওখানকার গেটের বাইরেও দাঁড়াতে পারবি না। রাঘবকে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো আর এক অন্ধকার কালকুঠুরির মতো ঘরে বন্দি করে দেওয়া হলো। কিন্তু রাঘবের মুখে কোনো ভয় ছিল না। সে জানত যে কালকের দিনটা শুধু তার জীবন নয়, বরং সেই হাজার হাজার গরিবের জীবন বদলে দিতে চলেছে যাদের জন্য তার বাবাই স্বপ্ন দেখেছিলেন। ঘরটা বন্ধ হতেই রাঘব দেওয়ালে ঠ্যাস দিয়ে বসে নিজের ঘড়ির দিকে তাকাল। উল্টো গণনা শুরু হয়ে গিয়েছিল। সেই অন্ধকার ঘরে শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল, আর বাইরে থেকে আসছিল ডাক্তার মেহরার অট্ট হাসির আওয়াজ। মেহরা নিজের জয়ের আনন্দ পালন করছিল। তার মনে হচ্ছিল যে সে এক সামান্য পোকাকে পিষে ফেলেছে। ঘরের এক কোণে ইঁদুর দৌড়াচ্ছিল, আর স্যাঁতসেঁতে দেওয়াল থেকে জল টপকাচ্ছিল। কিন্তু রাঘবের মুখে এক অদ্ভুত শান্তি ছিল। সে নিজের ছেঁড়া পকেট থেকে সেই পুরনো ছবিটা বের করল, যা সে বছরের পর বছর আগলে রেখেছিল। ছবিতে একটা ছোট্ট বাচ্চা তার বাবার হাত ধরে এক বিশাল হাসপাতালের ইমারতের সামনে দাঁড়িয়েছিল। সেই বাচ্চাটি ছিল রাঘব, আর তার বাবার চোখে ছিল এক অদ্ভুত চমক। রাঘব ছবিটাতে চুমু খেয়ে আবার নিজের পকেটে রেখে দিল। সে জানত যে অপমানের এই ঘুঁট তেতো, কিন্তু যে গন্তব্যে তাকে পৌঁছতে হবে তার জন্য এই সফর জরুরি ছিল। তখনই ঘরের দরজা ক্যাচ ক্যাচ করে খুলে গেল। মেহরার খাস গুন্ডা আর হাসপাতালের হেডগার্ড শেরু ভেতরে এলো। তার হাতে একটা লোহার রড ছিল। কিরে ওই, খুব মুখ চালাচ্ছিলি ডাক্তারবাবুর সাথে? শেরু দেওয়ালে রড মারতে মারতে বলল। রাঘব চোখ খুলল না। সে শুধু এটুকুই বলল যে শেরু ভাই, রাত খুব ঠান্ডা, যদি একটু জল পাওয়া যেত তবে দয়া হতো। শেরু জোরে হাসল। জল? তোর তো এবার জেলের রুটি আর নর্দমার জল কপালে জুটবে। ডাক্তারবাবু পুলিশ ডেকেছেন, তুই ওনার ওপর হাত তোলার চেষ্টা করেছিস। তোর কি ধারণা আছে ওনার ক্ষমতা কতদূর? রাঘব ধীরে ধীরে চোখ খুলল আর শেরুর চোখের দিকে তাকাল। ক্ষমতা তো সবারই কোনো না কোনো দূর পর্যন্ত থাকেই শেরু ভাই, কিন্তু পা মাটিতে থাকা উচিত। শেরু রাঘবের চোখে কোনো ভয় দেখতে পেল না। তার রাগ হয়ে গেল। সে রাঘবের কলার ধরল আর তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। তুই এখনও দেমাগ দেখাচ্ছিস? তো কি মনে হয় কেউ আসবে তোকে বাঁচাতে? তুই একটা লাওয়ারিস। রাঘব হাসল। সে শেরুর হাত খুব নরমভাবে নিজের কলার থেকে সরিয়ে দিল। এটা তার ব্যক্তিত্বের এমন এক প্রভাব ছিল
যে শেরুর হাত নিজে থেকেই আলগা হয়ে গেল। বাইরে করিডোরে পুলিশের জিপের আওয়াজ শোনা গেল। ইন্সপেক্টর শিন্ডে নিজের টিমের সাথে ভেতরে এলেন। কোথায় সেই আসামি? ইন্সপেক্টর শিন্ডে কড়া গলায় জিজ্ঞেস করলেন। মেহরা এগিয়ে গিয়ে ওনাকে স্বাগত জানাল। আসুন শিন্ডে সাহেব, দেখুন এই যাযাবর ছেলেটাকে, আমাদের হাসপাতালের বড বয়, কিন্তু আজ এ আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে। এই দেখুন আমার হাতে আঁচড়। মেহরা নিজের হাত দেখাল, যেখানে সে নিজেই নখ দিয়ে দাগ বানিয়ে নিয়েছিল। শিন্ডে ঘরের ভেতর অঙ্কি দিলেন। রাঘবকে বাইরে বের করা হল, তার হাত পেছনে বাঁধা ছিল আর সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। একে নিয়ে যান আর আজ রাতে একে এমন আপ্যায়ন করুন যাতে কাল পর্যন্ত এ নিজের নামও ভুলে যায়। মেহরা শিন্ডের কানে কিছু ফিসফিস করল আর তারপর তার পকেটে নোটের এক তাড়া গুজে দিল। শিন্ডে মুচকি হেসে মাথা নাড়লেন। চলুন জানাব, একে আমরা দেখে নেব। রাঘবকে পুলিশের গাড়িতে তোলা হল। গাড়িটা হাসপাতালের গেট থেকে বের হতেই রাঘব দেখল যে সেই বৃদ্ধা আম্মা এখনও গেটের বাইরে এক কোণে পড়ে ছটফট করছেন। সে ইন্সপেক্টর শিন্ডের দিকে তাকাল। ইন্সপেক্টর সাহেব, আমরা কি 1 মিনিটের জন্য থামতে পারি? ওই মহিলা মারা যাচ্ছেন। শিন্ডে তাকে এক জোরদার চড় মারল। তুই নিজের চিন্তা করবে, নিজের মরণ ঘনিয়ে এসেছে আর তুই অন্যেরও কালতি করছিস। রাঘবের গালে চড়ের দাগ ফুটে উঠল, কিন্তু তার গলায় বিন্দুমাত্র কম্পন ছিল না। সে শুধু বলল যে আইনের উর্দি পরে যদি আপনি একজন নিরপরাধের প্রাণ বাঁচাতে না পারেন, তবে এই উর্দি শুধুই একটা তেঁড়া। শিন্ডের রাগ তো খুব হল, কিন্তু রাঘবের গলায় এমন কিছু ছিল যা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সে ড্রাইভারকে গাড়ি থামানোর ইশারা করল। যা, দেখ কি ড্রামা আছে। শিন্ডে বিরক্ত হয়ে বলল। রাঘব গাড়ি থেকে নামল। তার হাত বাঁধা ছিল। সে হাঁটু গেড়ে সেই আম্মার কাছে গেল। সে নিজের দাঁত দিয়ে ওনার হাতে বাঁধা একটা কালো সুতো খুলল আর শিন্ডের দিকে ছুড়ে দিল। এটা সামলে রাখবেন ইন্সপেক্টর সাহেব, এটা আপনার স্মৃতি টাটকা রাখবে। আর তারপর পুলিশ স্টেশনের অন্ধকার লকআপে রাঘবকে ছুঁড়ে ফেলে দেওয়া হল। সেখানে আগে থেকেই ৩-৪ জন অপরাধী বন্দী ছিল। তারা রাঘবকে দেখল আর মজা ওড়াতে লাগল। নতুন মুরগি এসেছে, একজন বলল। রাঘব চুপচাপ এক কোণে বসে পড়ল। তার চোখে ঘুম ছিল না। সে শুধু দেওয়ালগুলোর দিকে তাকিয়েছিল। কয়েক ঘণ্টা পর মাঝরাতের দিকে একজন লোক পুলিশ স্টেশনের পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল। সে কালো টুপি আর বড় কোট পরেছিল। সে সোজা শিন্ডের কেবিনে গেল। রাঘব ভেতরে গেল। শিন্ডে তাকে দেখেই নিজের চেয়ার থেকে উঠে দাঁড়াল। আরে, আপনি এত রাতে এখানে? সেই লোকটি একটি কাগজ শিন্ডের টেবিলের উপর রাখল। এটা পড়ুন, আর যা লেখা আছে সেটা চুপচাপ করুন। শিন্ডে কাগজটা পড়ল আর তার মুখের রং উড়ে গেল। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেই লোকটা কোনো জবাব না দিয়ে একটা ব্রিফ কেস টেবিলের উপর রেখে দিল। এতে ওসবই আছে যা আপনার প্রয়োজন। শুধু সকাল পর্যন্ত এই ছেলেটা এখানেই থাকা চাই, আর ওর গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। ওদিকে হাসপাতালে মেহরা নিজের স্ত্রী আর বিজনেস পার্টনারের সাথে বসেছিল। কালকের দিনটা আমার জীবনের সবচেয়ে বড় দিন। যদি বিরাজ গ্রুপ আমাদের বেছে নেয়, তবে আমরা পুরো এশিয়ার সবচেয়ে বড় হসপিটাল চেইন হয়ে যাব। মেহরা ওয়াইনের গ্লাস তুলতে তুলতে বলল। তার স্ত্রী জিজ্ঞেস করল যে, কিন্তু সেই ওয়ার্ড বয়, তার কি হলো? মেহরা অট্টহাস্য হাসল। সে এতক্ষণে পুলিশের লাঠি খাচ্ছে হবে। কাল সকাল পর্যন্ত সে হাসপাতাল নাম শুনলেও ডরাবে। ও কি ভেবেছিল যে ও একটা সামান্য কর্মচারী হয়ে আমার সাথে টক্কর নেবে? আমি এই শহরের রাজা, আর রাজাকে চ্যালেঞ্জ জানানোদের হাসর এমনই হয়। ভোর ৬টা বেজে গিয়েছিল। পুলিশ স্টেশনে ব্যস্ততা শুরু হল। শিন্ডে নিজে লকআপের চাবি নিয়ে এলো। সে দরজা খুলল আর রাঘবের দিকে তাকাল। রাঘব তখনও আগের মতোই বসেছিল। চলো, বাইরে বেরো। শিন্ডের গলায় সেই আগের মতো কড়াকড়ি ছিল না। রাঘব দাঁড়াল। সে নিজের জামা কাপড় ঝাড়ল আর বাইরে এলো। ইন্সপেক্টর সাহেব, আমার সেই কলমটা কোথায় যেটা আপনি কাল কেড়ে নিয়েছিলেন? রাঘব জিজ্ঞেস করল। শিন্ডে তার ড্রয়ার থেকে সেই পুরনো কলমটা বের করল আর রাঘবকে দিয়ে দিল। রাঘব সেটা নিজের পকেটে গুঁজল। ধন্যবাদ, এবার আমার যাওয়া উচিত। শিন্ডে তাকে আটকাল না। সে শুধু তাকে যেতে দেখছিল। সে বুঝতে পারছিল না যে এই ছেলেটা আসলে কে, আর এর জন্য ওপর মহল থেকে এত বড় চাপ কেন আসছে। রাঘব সরাসরি সেই ধাবায় পৌঁছল, যেখানে সে প্রায়ই চা খেত। ধাবার মালিক তাকে দেখল। আরে রাঘব বাবা, তুই পুলিশের কাছে ছিলি? শুনলাম মেহরা সাহেব তোর উপর কেস করে দিয়েছে।
রাঘব হেসে চায়ের অর্ডার দিল। কাকু, মেহরা সাহেব কেস করেছেন, আমি তো এখনো নিজের চাল চালিয়েইনি। ধাবার মালিক অবাক হয়ে তাকে দেখল। তুই কি করবি বাবা? ও অনেক বড় লোক, ওর কাছে টাকা আছে, ক্ষমতা আছে। রাঘব চায়ের চুমুক দিল। টাকা আর ক্ষমতা তো মাটির ঢিবি কাকু, যদি তাদের পেছনে মানবতা না থাকে। আজ সূর্য ডোবার আগে আপনি দেখবেন যে উঁচু মহল কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সকাল 10টা বাজছিল। শহরের সবচেয়ে বড় কনভেনশন সেন্টারের বাইরে দামি গাড়ির লাইন লেগেছিল। দুনিয়া জুড়ে সাংবাদিক আর ডাক্তাররা সেখানে জমা হয়েছিল। এটা ছিল ইন্টারন্যাশনাল মেডিকেল সামিট। মেহরা নিজের দামি স্যুটে নিজের টিমের সাথে সেখানে পৌঁছল। সে আজ খুব খুশি ছিল। সে তার টিমকে বলল যে আজ কোনো ভুল হওয়া চলবে না। যদি বিরাজ গ্রুপের চেয়ারম্যান আমাদের ওপর খুশি হন, তবে আমাদের ভাগ্য বদলে যাবে। সে ভিআইপি লাউঞ্জে প্রবেশ করল, যেখানে নিরাপত্তা খুব কড়া ছিল। প্রত্যেকের তল্লাশি নেওয়া হচ্ছিল। মেহরাকে তল্লাশি ছাড়াই ভেতরে যেতে দেওয়া হলো, কারণ সে এই সামিটের একজন প্রধান স্পন্সর ছিল। হঠাৎ হলের প্রধান দরজায় একটা শোরগোল হল। একটা কালো বড় গাড়ি এসে থামল। সবার মনে হল হয়তো বিরাজ গ্রুপের চেয়ারম্যান এসে গেছেন। কিন্তু গাড়ি থেকে এক বৃদ্ধ ভদ্রলোক নামলেন, যিনি বিরাজ গ্রুপের চিফ লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন। মেহরা দৌড়ে ওনার কাছে গেল। নমস্তে স্যার, আমি ডক্টর মেহরা, লাইফ কেয়ার হসপিটাল থেকে। আপনাদের অনেক অনেক স্বাগত। সেই বৃদ্ধ ব্যক্তি মেহরাকে দেখলেন আর না হেসেই বললেন যে আমার আপনার সাথে নয়, আপনার হাসপাতালের সেই রেকর্ডের সাথে দরকার, যা আপনি সামিটের জন্য পাঠিয়েছেন। মেহরা একটু ঘাবড়ে গেল, কিন্তু সে তৎক্ষণাৎ নিজের ফাইল এগিয়ে দিল। স্যার, আমাদের হাসপাতাল শহরের সবচেয়ে সেরা চ্যারিটি রেকর্ড রাখে। আমরা গত বছর হাজার হাজার গরিবের বিনামূল্যে চিকিৎসা করেছি। তখনই হলের পেছনের দরজা দিয়ে একটা ছেলে ভেতরে প্রবেশ করল। সে সেই ছেঁড়া ওয়ার্ড বয়ের পোশাকই পরেছিল। তার মুখে ধুলোবালি ছিল, আর হাতে সেই মোছা ছিল। নিরাপত্তা কর্মীরা তাকে তৎক্ষণাৎ আটকে দিল। এই, তুই এখানে কি করছিস? বাইরে বেরো, এটা সাফাই করার জায়গা নয়। সেই ছেলেটার গলা গমগম করে উঠল। আমি এখানে সাফাই করতেই এসেছি, কিন্তু মেঝের নয়, এই সিস্টেমের। সেই ছেলেটি ছিল রাঘব। মেহরা যখন রাঘবকে সেখানে দেখল, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার চোখে রাগ আর ভয় একসাথে দেখা গেল। শিন্ডে, শিন্ডে কোথায়? সে জোরে চিৎকার করে উঠল। গার্ডস, এই ভিখারিটাকে এখান থেকে বাইরে ছুঁড়ে ফেলো, এ সামিট নষ্ট করতে এসেছে। রাঘব শান্ত হয়ে দাঁড়িয়ে থাকল। সে সেই লিগ্যাল অ্যাডভাইজারের দিকে তাকাল। অ্যাডভাইজার সাহেব, এই সামিটে কি সত্যি কথা বলার অনুমতি আছে? মেহরা দৌড়ে এসে রাঘবের কলার ধরে ফেলল। তোর এত সাহস কিভাবে হলো এখানে আসার? তোর তো জেলে থাকার কথা ছিল। সে নিরাপত্তা কর্মীদের ইশারা করল যাতে একে মেরে বাইলে বের করে দেয়। পুরো হল এখন রাঘব আর মেহরার দিকে তাকিয়েছিল। ক্যামেরার ফ্ল্যাশ তাদের ওপর পড়তে লাগল। রাঘব মেহরার হাত ধরল আর ধীরে ধীরে বলল, যে ডাক্তারবাবু, আমি বলেছিলাম না নিজের হাড়ের চশমা সাথে নিয়ে আসবেন? মেহরা তাকে ধাক্কা দিল। তুই আমার কি ছিড়বি? তুই একটা সামান্য ওয়ার্ড বয়, তোর যোগ্যতা কি? তখনই স্টেজে লাগানো বড় পর্দায় একটা ভিডিও চলতে লাগল। এই ভিডিওটা সেই রাতেরই ছিল যখন মেহরা সেই বৃদ্ধা আম্মাকে হাসপাতাল থেকে বের করে দিয়েছিল। পুরো হলে নীরবতা নেমে এল। ভিডিওতে মেহরার গলা পরিষ্কার শোনা যাচ্ছিল। এটা হাসপাতাল, কোনো ধর্মশালা নয় যে এই আবর্জনা আমাদের চোখের সামনে ঘুরে বেড়াবে। মেহরার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা এটা মিথ্যে, এই ভিডিওটা এডিট করা। মেহরা চিৎকার করে উঠল। কিন্তু ভিডিও থামল না। পরবর্তী অংশ ছিল সেই চ্যারিটি ফান্ডের, যার কাগজ মেহরা এখনই অ্যাডভাইজারকে দিয়েছিল। স্ক্রিনে আসল আর নকল কাগজের পার্থক্য দেখানো হচ্ছিল। কোটি কোটি টাকার ফান্ড যা গরিবদের জন্য ছিল, তা মেহরার পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছিল। পুরো হলে কানাঘুষো শুরু হয়ে গেল। প্রেসের লোকজন মেহরার দিকে ছুটে এল। ডাক্তারবাবু, এটা কি সত্যি? আপনি কি গরিবদের টাকা আত্মসাৎ করেছেন? মেহরা ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। সে রাঘবের দিকে তাকাল। তুই তুই এসব করেছিস? তুই আমার গোয়েন্দাগিরি করেছিস? রাঘব মাথা নাড়ল। আমি গোয়েন্দাগিরি করিনি ডাক্তার, আমি শুধু সত্যকে সামনে আনার উপায় খুঁজেছি। মেহরা রাগে পাগল হয়ে রাঘবের ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি তোকে জান থেকে মেরে ফেলব। কিন্তু তখনই পুলিশ এসে মেহরাকে ধরে ফেলল। ইন্সপেক্টর শিন্ডে সেখানে উপস্থিত ছিলেন। শিন্ডে মেহরার হাতে হাত কড়া পরিয়ে দিলেন। শিন্ডে, তুমি এটা কি করছ? আমি তোমাকে টাকা দিয়েছিলাম। মেহরা চিৎকার করে উঠল।
শিন্ডে রাঘবের দিকে তাকালেন আর তারপর মেহেরার দিকে। ডাক্তারবাবু, কিছু জিনিস টাকার চেয়ে উপরে হয়, আজ আমি সেটা বুঝতে পেরেছি। সামিটে হুলুস্থুল পড়ে গেল। বিরাজ গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার মাইক ধরলেন। মহাদয় ও মহাদয়াগণ, আমরা দুঃখিত যে এমন একজন মানুষ আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। লাইফ কেয়ার হসপিটালের সাথে আমাদের সমস্ত ডিল এই মুহূর্তেই বাতিল করা হচ্ছে। মেহেরা হাঁটু গেলে মাটিতে পড়ে গেল। তার সাম্রাজ্য, তার সম্মান, তার স্বপ্ন সব কিছু এক পলকে ছাই হয়ে গিয়েছিল। সে রাঘবের দিকে তাকালো, যে এখনও সেখানেই দাঁড়িয়েছিল। তুমি কে? তুমি শুধু একজন ওয়ার্ড বয় হতে পারো না। রাঘব তার কাছে ঝুঁকে কানে কিছু বলল। মেহেরার চোখ কপালে উঠে গেল। রাঘব হল থেকে বেরিয়ে যেতে লাগল। তখনই সেই লিগ্যাল অ্যাডভাইজার তাকে ডাক দিলেন। স্যার, আপনি কি দাঁড়াবেন না? রাঘব পেছনে ফিরে তাকাল। এখন নয়। রাঘবের এই একটা শব্দ পুরো হলে এক অদ্ভুত নীরবতা তৈরি করে দিয়েছিল। সে চুপচাপ কনভেনশন সেন্টারের ভারী সিঁড়ি দিয়ে নিচে নামল আর নিজের ছেঁড়া চটি পড়ে রাস্তার ধুলোয় মিশে গেল। পেছনে শোরগোল হচ্ছিল, ক্যামেরা চমকাচ্ছিল আর ডাক্তার মেহেরাকে পুলিশ টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু রাঘব একবারও পেছনে ফিরে তাকাল না। সে জানত এটা তো মাত্র একটা ঘুঁটির হার ছিল। আসল দাবা খেলা তো এখনও বাকি। সে সরাসরি সেই সরকারি হাসপাতালের দিকে রওনা দিল, যা শহরের বাইরের এলাকায় ছিল। সেখানে পৌঁছে সে দেখল যে তার পুরনো সাইকেলটা ওখানেই দাঁড়িয়েছিল, যেটা সে প্রায়ই ব্যবহার করত। রাঘব তার পকেট থেকে সেই পুরনো কলমটা বের করল আর সেটা খুঁটিয়ে দেখল। সেটার ওপর এখনও রক্তের একটা ছোট দাগ ছিল, যা ডাক্তার মেহরার সাথে ধস্তাধস্তির সময় লেগেছিল। রাঘব সেটা নিজের উর্দি দিয়ে পরিষ্কার করল আর সাইকেল নিয়ে বেরিয়ে গেল। রাতের অন্ধকার ঘনীভূত হতে লাগল আর শহরে আলো জ্বলতে লাগল, কিন্তু রাঘবের মনে এক অন্যরকম অস্থিরতা ছিল। পরের দিন যখন শহর জাগল, তখন খবরের কাগজও শিরোনাম ডাক্তার মেহরার কালো কীর্তিতে ভরা ছিল। লাইফ কেয়ার হসপিটালের মালিক শ্রীঘরে ওয়ার্ড বয় ফাঁস করল কোটি কোটি টাকার কেলেঙ্কারি। রাঘব একটা ছোট ধাবায় বসে চা খাচ্ছিল। তার পাশেই কিছু লোক সেই খবরের কাগজ পড়ছিল। দেখো ভাই, আজকের দিনেও সৎ লোক বেঁচে আছে। সেই ওয়ার্ড বয় নিজের প্রাণ ঝুঁকি নিয়ে সব ফাঁস করেছে। ধাবার মালিক চা দিতে দিতে বলল। রাঘব শুধু মাথা নাড়ল। তখনই সেখানে একটা কালো রঙের লাক্সারি গাড়ি এসে থামল। তাতে থেকে একজন লোক নামল, যে দেখতে কোনো বড় কোম্পানির ম্যানেজারের মতো লাগছিল। সে সরাসরি রাঘবের কাছে এলো। রাঘব? সে জিজ্ঞেস করল। রাঘব চায়ের চুমুক দিয়ে বলল যে, হ্যাঁ বলুন। সেই লোকটি একটি খাম রাঘবের দিকে বাড়িয়ে দিল। ডাক্তার মেহরার ভাই মিস্টার বিক্রম মেহরা তোমাকে মনে করেছেন। ওনার মনে হয়েছে যে তুমি ওনার পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছ। রাঘব খামটা না ছুঁয়েই বলল যে সম্মান মানুষের কর্মে থাকে, কারো বলায় তা ধুলোয় মেশে না। সেই লোকটার চোখে রাগ ছিল। সে নিচু স্বরে বলল যে শহর ছেড়ে চলে যাও রাঘব, নয়তো কালকের সকাল দেখতে পাবে না। বিক্রম সাহেব হারতে পছন্দ করেন না। রাঘব সেই হুমকি না শোনার ভান করে আবার নিজের কাজে লেগে পড়ল। সে এবার এক নতুন হাসপাতালে সাফাইয়ের কাজ পেয়েছিল, যেখানে অবস্থা আরও খারাপ ছিল। এখানে ওষুধের অভাব ছিল আর রোগীরা মেঝেতে শুয়েছিল। রাঘব দেখল যে একটা ছোট বাচ্চা তার মায়ের কোজে ছটফট করছে। ডাক্তার কোথায়? রাঘব এক নার্সকে জিজ্ঞেস করল। নার্স বিরক্ত হয়ে বলল যে কোনো ডাক্তার এখানে আসতে চায় না, সবাই প্রাইভেট হাসপাতালে মোটা টাকা কামাচ্ছে। রাঘবের হাতের মুঠি শক্ত হল। সে চুপচাপ নিজের ফোন বের করল আর একটা মেসেজ টাইপ করল। প্রজেক্ট উম্মিদ ফেজ 2 ইমিডিয়েট অ্যাকশন। কয়েক ঘণ্টার মধ্যেই সেই সরকারি হাসপাতালের বাইরে ট্রাক এসে দাঁড়িয়ে গেল। তাতে ওষুধ, নতুন বেড আর মডার্ন মেশিন ছিল। হাসপাতালের স্টাফ অবাক হয়েছিল। এইসব কে পাঠালো? একজন ডাক্তার জিজ্ঞেস করলেন। ট্রাক ড্রাইভার শুধু এটুকুই বলল যে কোনো এক অজ্ঞাত দাতা। রাঘব ওখানেই কোণে দাঁড়িয়ে মেঝে পরিষ্কার করছিল। তার মুখে একটা তৃপ্তি ছিল, কিন্তু সে জানত যে তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা হচ্ছে। সন্ধ্যায় যখন রাঘব নিজের ঘরের দিকে যাচ্ছিল, তখন সে অনুভব করল যে কেউ তার পিছু নিচ্ছে। সে এক নির্জন গলিতে ঘুরল। হঠাৎ ৩-৪ জন গুন্ডা তাকে ঘিরে ধরল। তাদের হাতে হকি স্টিক আর চেন ছিল। তো তুই সেই মহান ওয়ার্ড বয়? এক গুন্ডা হাসতে হাসতে বলল। রাঘব নিজের ঝোলাটা মাটিতে রাখল আর নিজের আস্তিন গুটিয়ে নিল। তার চালচলনে এখন আর সেই অসহায়ত্ব ছিল না। সে খুব ক্ষিপ্রতার সাথে প্রথম গুন্ডার কবজি ধরল আর তাকে মাটিতে আছাড় দিল। বাকি গুন্ডারা অবাক হয়ে গেল। একজন সামান্য সাফাই কর্মী এত ভালো ফাইটিং কিভাবে জানতে পারে? দেখতে দেখতে রাঘব সবাইকে ধুলো খাইয়ে দিল।
তাকে ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু তার চোখে সেই পুরনো আগুন ছিল। সে সবচেয়ে বড় গুন্ডার গলা ধরল আর দেওয়ালের সাথে চেপে ধরল। বিক্রম মেহরাকে বলল যে রাঘবকে ভয় দেখানোর জন্য তাকে নিজেকে আসতে হবে। নিজের পোশাক কুকুরদের পাঠিয়ে সে নিজের সময় নষ্ট করছে। রাঘব ক্ষীরে নিজের ঘরে এসে দেখল যে দরজা খোলা ছিল। ভেতরে নার্স সীমা বসেছিল। রাঘব, তুমি আসলে কে? সীমা কান্নাকাটি গলায় জিজ্ঞাসা করল। তুমি যেখানে যাও সেখানে চমৎকার হতে থাকে। কাল লাইফ কেয়ারে যা হলো, আজ এই হাসপাতালে যা হলো, এসব তো নিছক ঘটনা হতে পারে না। রাঘব একটা চেয়ার টেনে বসল। সীমা দিদি, মাঝে মাঝে সত্যি দেখার জন্য দৃষ্টিভঙ্গি বদলাতে হয়। আমি শুধু সেটাই করছি যা সঠিক। সীমা তার হাতে লাগা চোট দেখল। রাঘব তার উপর পট্টি বাঁধতে লাগল। রাঘব তাকে আটকাল না। সীমা ধীরে ধীরে বলল যে পুলিশ স্টেশনে সেই রাতে একটা বড় কল এসেছিল। আমি শুনেছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কেউ তোমার জন্য সুপারিশ করেছিল। একজন ওয়ার্ড বয়ের জন্য এত বড় হাত? রাঘব চুপ থাকল। সে জানলার বাইরে তাকাল, যেখানে চাঁদ মেঘের আড়ালে লুকিয়েছিল। তখনই রাঘবের ফোনে একটা ভিডিও কল এলো। সে সীমাকে বাইরে যাওয়ার ইশারা করল। স্ক্রিনে একজন বৃদ্ধ লোককে দেখা যাচ্ছিল, যার গলায় গাম্ভীর্য ছিল। রাঘব, তোমার সময় শেষ হতে চলেছে, মাত্র 7 দিন। আর তুমি কি তৈরি? রাঘব গভীর শ্বাস নিল। দাদাভাই, 7 দিন অনেক সময়। এখনও আমাকে সেই শিকড় পর্যন্ত পৌঁছতে হবে যেখান থেকে এই সব দুর্নীতি শুরু হয়। বিক্রম মেহরা তো শুধুই একটা ঘুঁটি, আসল খেলোয়াড় অন্য কেউ। সেই বৃদ্ধ লোকটা মুচকি হেসে বলল যে, মনে রেখো, তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি নিজের পরিচয় ততক্ষণ প্রকাশ করবে না যতক্ষণ না তুমি সেই শেষ লোকটিকে হাঁটু গেড়ে বসাতে পারো যে আমাদের পরিবারকে কলঙ্কিত করেছিল। রাঘব ফোন বন্ধ করে দিল। তার চোখে অতীত দিনের ছায়া ভাসতে লাগল। একটা আগুন লাগা হাবেলি, চিৎকার করতে থাকা মানুষ, আর একটা প্রতিশ্রুতি যা সে তার মৃত প্রায় মায়ের কাছে করেছিল। পরের দিন বিক্রম মেহরা একটা প্রেস কনফারেন্স ডাকল। সে ঘোষণা করল যে সে একটা নতুন গ্লোবাল ফার্মা কোম্পানির সাথে হাত মেলাচ্ছে, আর সেই কোম্পানি শহরের সব সরকারি হাসপাতালগুলো অধিগ্রহণ করবে। রাঘব টিভিতে এই খবর দেখল। সে বুঝতে পারল যে এটা সেই চাল যার জন্য সে অপেক্ষা করছিল। এটা অধিগ্রহণ নয়, বরং গরিবদের অধিকার পুরোপুরি শেষ করে দেওয়ার এক ষড়যন্ত্র ছিল। বিক্রম ক্যামেরার দিকে তাকিয়ে বলল যে আমরা সেই সব লোককেও সবক শেখাব যারা উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। রাঘব নিজের টুপি ঠিক করল আর হাসপাতাল থেকে বেরিয়ে গেল। সে জানত যে এবার সরাসরি শত্রুর দুর্গে ঢোকার সময় এসে গেছে। সে একটা নতুন প্ল্যান বানাল। সে বিক্রম মেহরার অফিসে একজন সাফাই কর্মী সেজে ঢুকে পড়ল। সেখানকার নিরাপত্তা খুব কড়া ছিল, কিন্তু রাঘবের জন্য এটা কোনো বড় ব্যাপার ছিল না। অফিসের ভেতরে পৌঁছে সে দেখল যে বিক্রম এক বিদেশি ডেলিগেশনের সাথে মিটিং করছে। রাঘব চুপচাপ তাদের কেবিনের বাইরে মোছা দিতে লাগল। সে শুনল যে ওই লোকগুলো কোনো প্রজেক্ট এক্স সম্পর্কে কথা বলছে, যা আসলে নকল ওষুধের একটা বিশাল র্যাকেট ছিল। রাঘব তার কলমে থাকা মাইক্রো ক্যামেরা দিয়ে সেই সব নথিপত্রের ছবি নিতে শুরু করল। তখনই বিক্রমের সেক্রেটারির নজর রাঘবের ওপর পড়ল। এই, তুই এখানে কি করছিস? এখানে সাফাইয়ের দরকার নেই। রাঘব তোতলাতে তোতলাতে বলল যে, সাহেব, বড় সাহেব বলেছিলেন কোনা কোনা পরিষ্কার হওয়া চাই। সেক্রেটারি তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। রাঘব বাইরে বেরোতেই এক স্বস্তির শ্বাস নিল। তার কাছে এখন সেই প্রমাণ ছিল যা বিক্রম মেহরার সাম্রাজ্যকে নাড়িয়ে দিতে পারত। কিন্তু বিল্ডিং থেকে বেরোতেই তার মনে হলো কিছু একটা ভুল হচ্ছে। রাস্তায় নিস্তব্ধতা ছিল, আর তার সাইকেলটা উধাও ছিল। হঠাৎ একটা বড় কালো ভ্যান তার পাশে এসে থামল। 4 জন মুখোশধারী লোক বাইরে বেরোল আর রাঘবের মাথায় বস্তা পরিয়ে দিল। তাকে হিচড়ে ভ্যানের ভেতরে ছুঁড়ে ফেলা হলো। রাঘব কোনো বাধা দিল না। সে চাইছিল তাকে সেখানেই নিয়ে যাওয়া হোক যেখানে এইসব নোংরা জমা আছে। ভ্যানটা অনেকক্ষণ চলার পর একটা পুরনো গুদামের সামনে থামল। রাঘবকে বাইরে বের করা হলো আর একটা চেয়ারে বেঁধে ফেলা হলো। তার মাথা থেকে বস্তা সরানো হলো। সামনে বিক্রম মেহরা দাঁড়িয়েছিল, হাতে সিগার। তো তুই সেই গোয়েন্দা? বিক্রম ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল। রাঘব হেসে বলল যে, আমি তো শুনেছিলাম বিক্রম সাহেব খুব বড় খেলোয়াড়, কিন্তু আপনি তো কিডন্যাপের মতো ছোটখাটো কাজ শুরু করে দিলেন। বিক্রম রাঘবের মুখে এক জোরদার ঘুষি মারল। আমার ডিল নষ্ট করেছিস তুই? আমার ভাইকে জেলে পাঠিয়েছিস? তোর কি মনে হয়েছিল তুই বেঁচে যাবি?
রাঘবের মুখ থেকে রক্ত বেরোতে লাগল, কিন্তু তার হাসি থামল না। বিক্রম তার জামাকাপড় ছিঁড়ে ফেলল আর সেই কলমটা বের করে নিল। আচ্ছা, তো এই কলমেই সব কিছু আছে? বিক্রম কলমটাকে মেঝেতে রেখে পিষে ফেলল। এখন বল কি করবি তুই? রাঘব নিজের ঘাড় সোজা করল আর বিক্রমের চোখের দিকে তাকিয়ে বলল যে, বিক্রম সাহেব, কলম তো শুধু একটা খেলনা ছিল, আসল ধামাকা তো এবার হবে। তখনই গোদামের বাইরে সাইরেনের শব্দ গমগম করে উঠল। বিক্রম চমকে গেল। পুলিশ এখানে? রাঘব ঠান্ডা স্বরে বলল যে, আমি এখানে আসার আগেই নিজের লোকেশন আর সব প্রমাণ ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সকে পাঠিয়ে দিয়েছিলাম। তুমি আমাকে এখানে নিয়ে এসে সবচেয়ে বড় ভুল করে ফেলেছ। বিক্রম ঘাবড়ে গেল। সে তার গুন্ডাদের গুলি চালানোর আদেশ দিল। কিন্তু তখনই ছাদের জানলা ভেঙে কমান্ডোরা নিচে নেমে এলো। পুরো গুদামে গুলির শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। রাঘব নিজের চেয়ারে এক জোর ঝটকা দিল আর দড়িগুলো ছিঁড়ে ফেলল। সে নিজের ক্ষিপ্রতা দেখিয়ে বিক্রমকে পেছন থেকে জাপটে ধরল। ছাড় আমাকে, তুই জানিস না আমি কে? বিক্রম চিৎকার করতে লাগল। রাঘব তার কানে ফিসফিস করে বলল যে, আমি জানি তুই কে, আর খুব শিগগিরই তুইও জেনে যাবি আমি কে। পুলিশ সবাইকে গ্রেফতার করে নিল। ইন্সপেক্টর শিন্ডেও সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি রাঘবের দিকে তাকালেন আর একটা স্যালুট করলেন। রাঘব শুধু মাথা নাড়ল আর সেই গুদাম থেকে বেরিয়ে গেল। বাইরের হিমেল হাওয়া তার জখমগুলোতে এক অদ্ভুত আরাম দিল। গুদামের পেছনের অন্ধকার থেকে বেরিয়ে সে মূল রাস্তায় চলে এলো। রাঘব জানত যে বিক্রম মেহরার ধরপড়া তো কেবল শুরু ছিল। আসল মাস্টারমাইন্ড এখনও পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছিল। সেই লোকটা যে রাঘবের পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছিল আর বিরাজ গোপের সম্মান ধুলোয় মেশানোর ষড়যন্ত্র করেছিল। রাঘব তার ছেঁড়া উর্দিটা ঝেড়ে নিল আর একটা পুরনো বাসে সাওয়ার হল। বাসের জানলা দিয়ে বাইরে ছুটে চলা আলোগুলোর দিকে তাকিয়ে তার সেই প্রতিশ্রুতির কথা মনে পড়ল, যা সে তার বাবার জ্বলন্ত চিতার সামনে করেছিল। বাবা, আপনি বলেছিলেন যে মহল বানাতে কয়েক বছর লাগে, কিন্তু সেটা ভাঙতে মাত্র এক পলক। আজ আমি সেই মুহূর্তটাকে কাছে নিয়ে আসছি। রাঘব তার পকেট থেকে একটা দুমড়ানো চিঠি বের করল, যা সে গুদামে পেয়েছিল। তাতে একটাই নাম লেখা ছিল, দ্য লায়ন। পরের দিন পুরো শহর আরও এক বড় খবরের অপেক্ষায় ছিল। একদিকে বিক্রম মেহরার গ্রেফতারি আর অন্যদিকে শহরে হতে চলা গ্লোবাল হেলথ সামিট, যেখানে দুনিয়ার সবচেয়ে বড় ওষুধ কোম্পানির সাথে এক মেগা ডিল হতে চলেছিল। রাঘব এবার এক নতুন রূপে ছিল। সে এক বড় ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে ক্লিনিং সুপারভাইজারের চাকরি পেয়ে গিয়েছিল। এটা সেই ফার্ম ছিল যারা এই সামিটের সব ব্যবস্থা দেখছিল। রাঘব দেখল যে নিরাপত্তার ব্যবস্থা এতটাই কড়া ছিল যে একটা পাখিও ডানা ঝাপটাতে পারবে না। সামিটের মূল হলে পৌঁছতেই রাঘবের নজর এক লম্বা চওড়া লোকের ওপর পড়ল, যার চুল সাদা ছিল আর চোখে এক অদ্ভুত নিষ্ঠুরতা ছিল। সেই ছিল দ্য লায়ন, মিস্টার সিংঘানিয়া, যে বিরাজ গ্রুপের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল। সিংঘানিয়া তার টিমকে বলল যে আজকের ডিল বিরাজ গ্রুপের নামনিশানা মিটিয়ে দেবে। রাঘব পাশেই মেঝে পরিষ্কার করছিল। সিংঘানিয়ার নজর তার ওপর পড়ল। ওই, এদিকে আয়। রাঘব মাথা নিচু করে তার কাছে গেল। জি সাহেব। সিংঘানিয়া তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তোর মুখটা চেনা চেনা লাগছে, আগে কোথাও দেখা হয়েছে? রাঘব খুব সাধারণভাবে জবাব দিল যে, সাহেব, আমাদের মতো সাফাইওয়ালাদের মুখ তো প্রতিটি মোড়েই একই রকম হয়। সিংঘানিয়া হাসল আর তাকে দূরে সরে যাওয়ার ইশারা করল। দুপুরের দিকে যখন সামিট তুঙ্গে ছিল, রাঘব এক অদ্ভুত চাঞ্চল্য অনুভব করল। সে দেখল যে কিছু সন্দেহভাজন লোক স্টাফের পোশাক পরে বেসমেন্টের দিকে যাচ্ছিল। রাঘব তাদের পিছু নিল। বেসমেন্টে পৌঁছে সে দেখল যে সেখানে প্রচুর পরিমাণে নকল ওষুধের বক্স লুকানো ছিল, যেগুলোর ওপর বিরাজ গ্রুপের লোগো লাগানো ছিল। রাঘব বুঝে গেল যে সিংঘানিয়ার আসল প্ল্যান কী ছিল। সে এই সামিটে এই নকল ওষুধগুলোকে পেশ করে বিরাজ গ্রুপকে চিরতরে কলঙ্কিত করতে চাইছিল। রাঘব তার ফোন বের করল আর রেকর্ডিং শুরু করল। তখনই পেছন থেকে কেউ তার মাথায় বন্দুক ঠেকাল। হাত উপরে তোল। একটা গম্ভীর আওয়াজ এলো। রাঘব ধীরে ধীরে নিজের হাত উপরে তুলল। সেই ছিল সিংঘানিয়ার পার্সোনাল বডিগার্ড। তুমি এখানে কি করছ? রাঘব ঠান্ডা মেজাজে বলল যে, আমি তো শুধু এখানকার ধুলো সাফ করছিলাম, কিন্তু মনে হচ্ছে এখানকার নোংরা আশার চেয়েও অনেক গভীরে। বডিগার্ড তাকে ধাক্কা দিয়ে একটা ঘরে বন্ধ করে দিল আর বাইরে থেকে তালা লাগিয়ে দিল। ঘরের ভেতর রাঘব দেওয়ালে লাগানো একটা ভেন্টিলেশন শ্যাফট দেখতে পেল। সে জানত যে তার কাছে সময় খুব কম।
সে নিজের পুরো শক্তি লাগিয়ে শ্যাফটের কভার খুলল আর তার ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে চলতে লাগল। শ্যাফটের নাস্তা সরাসরি মূল স্টেজের ওপরে গিয়ে খুলত। রাঘব যখন স্টেজের ওপরে পৌঁছাল তখন সে দেখল যে সিংহানিয়া মাইকে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। এবার আমি সেই কোম্পানির নাম প্রকাশ করব যারা গত 10 বছর ধরে আপনাদের সবাইকে বিষ খাইয়েছে, বিরাজ গ্রুপ। রাঘব দেখল যে সিংহানিয়া সেই নকল রিপোর্ট পেশ করতে যাচ্ছিল। রাঘব তার পকেট থেকে একটা ছোট্ট ইলেকট্রনিক গ্যাজেট বের করল যা সে সকালেই তৈরি করেছিল। সে ওটাকে স্টেজের সাউন্ড সিস্টেমের কাছে ফেলে দিল। হঠাৎ পুরো হলে সিংহানিয়ার সেই রেকর্ডিং প্রতিধ্বনিত হতে লাগল যা সে সকালে বেসমেন্টে নিজের সঙ্গীদের সাথে করেছিল। বিরাজ গ্রুপের নাম ব্যবহার করো, ওই নকল ওষুধগুলো মার্কেটে ছড়িয়ে দাও, আমাদের রাঘবের সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিতে হবে। হলে নিস্তব্ধতা নেমে এলো। সিংহানিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা কি আজেবাজে কথা? এই আওয়াজ আমার নয়, সে চিৎকার করে উঠল। তখনই হলের মূল প্রবেশদ্বার দিয়ে পুলিশের সাথে সাথে ইন্টারন্যাশনাল ড্রাগ কন্ট্রোলারের টিম ভেতরে প্রবেশ করল। রাঘব স্টেজের পেছন থেকে বেরিয়ে এলো। তার উর্দি এখন ধুলোয় পুরোপুরি মাখামাখি হয়েছিল। সে মাইকের দিকে এগোতে এগোতে সিংহানিয়ার চোখের দিকে তাকাল। সিংহানিয়ার রাগে গর্জে উঠে বলল যে তুমি আবার আমার রাস্তায় চলে এলে। তোমার যোগ্যতা কি? তুমি একটা সামান্য চাকর যে আমার টেবিলের নিচের আবর্জনা তোলে? রাঘব হেসে বলল যে সিংহানিয়া সাহেব, আবর্জনা যে তোলে সেই জানে যে নোংরা কোথায় লুকিয়ে আছে। আজ আপনার এই দুর্গ ওই আবর্জনার স্তূপের ওপরই ভেঙে পড়ছে। পুলিশ সিংহানিয়াকে চারপাশ থেকে ঘিরে নিল। মিডিয়ার ক্যামেরা এখন রাঘবের ওপর স্থির ছিল। তখনই ইন্টারন্যাশনাল ডেলিগেটের প্রধান রাঘবের দিকে হাত বাড়িয়ে দিলেন। আপনি কি সেই ব্যক্তি যিনি আমাদের কাল রাতে ইমেল পাঠিয়েছিলেন? রাঘব শুধু মাথা নিচু করে সম্মতি জানাল। ডেলিগেট সবার সামনে বলল যে এই লোকটির কারণে আজ দুনিয়া এক বিশাল মেডিকেল স্ক্যাম থেকে বেঁচে গেল। রাঘব হল থেকে বেরোনোর জন্য ফিরতেই হঠাৎ এক লাক্সারি গাড়ি কনভেনশন সেন্টারের গেটে এসে থামল। গাড়ি থেকে 4 জন দেহরক্ষী বাইরে বেরোল আর তারা রাঘবের জন্য রাস্তা তৈরি করে দিল। পুরো হল, পুলিশ এবং খোদ সিংহানিয়া থতমত খেয়ে গেল। গাড়ির দরজা খুলল আর বিরাজ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট বাইরে এলেন। তিনি সরাসরি রাঘবের কাছে পৌঁছলেন আর সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন। ওনার বলা পুরো হলে গমগম করে উঠল। স্যার, হেলিকপ্টার তৈরি আছে, হেডকোয়ার্টারে আপনার প্রয়োজন, হুইল বা দানপত্রের শেষ তারিখ আজই। রাঘব তার ছেঁড়া ওয়ার্ডবয়ের উর্দির আস্তিন ঠিক করল আর ক্যামেরার দিকে ফিরে এমন এক নজরে তাকাল যাতে সবার রক্ত হিম হয়ে গেল। এবার সেই মুহূর্ত এসে গিয়েছিল যার অপেক্ষা 1 বছর ধরে হচ্ছিল। রাঘব ভাইস প্রেসিডেন্টের দিকে তাকাল আর বলল, চলুন এবার আসল সাফাইয়ের সময়। হলের নীরবতা এতটাই গভীর ছিল যে ঘড়ির প্রতিটি টিকটিক শব্দ কোনো ধামাকার মতো শোনা যাচ্ছিল। সিংহানিয়ার চোখ কপালে উঠে গিয়েছিল আর পুলিশের হাতে থাকা হাতকড়া তার কাঁপতে থাকা হাতের সাথে ধাক্কা লেগে ঝনঝন করে উঠল। রাঘব তার ছেঁড়া উর্দির সেই পুরনো কলমটা বের করল আর সেটা ভাইস প্রেসিডেন্টের হাতে ধরিয়ে দিল। এটা শুধু কলম ছিল না, বরং বিরাজ গ্রুপের সবচেয়ে গোপন সিন্দুকের ডিজিটাল চাবি ছিল। রাঘব তার নোংরা টুপিটা খুলল আর নিজের আলুথালু চুলগুলো পেছনে সরাল। তার মুখে এখন আর সেই ক্লান্তি ছিল না, বরং এমন এক তেজ ছিল যা দেখে সিংহানিয়া 2 কদম পিছিয়ে গেল। সিংহানিয়া তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল যে এটা কি রসিকতা? একজন ওয়ার্ড বয়ের সামনে তোমরা মাথা নত করছ? ভাইস প্রেসিডেন্ট সিংহানিয়ার দিকে ঘৃণার সাথে তাকালেন আর বললেন যে যাকে তুমি আবর্জনা ভাবছিলে সে বিরাজ গ্রুপের একমাত্র উত্তরাধিকারী আর এই সাম্রাজ্যের আসল মালিক। পুরো হলে শোরগোল পড়ে গেল। ক্যামেরার ফ্ল্যাশ লাইট রাঘবের মুখে বিদ্যুতের মতো চমকাতে লাগল। রাঘব সিংহানিয়ার কাছে গিয়ে তার চোখের দিকে তাকাল। সিংহানিয়া সাহেব, আপনি আমার বাবাকে ধোঁকা দিয়েছিলেন, উনাকে কলঙ্কিত করেছিলেন আর ভেবেছিলেন যে আপনি জিতে গেছেন। কিন্তু আমার বাবা আমাকে উইলে শুধু ধন সম্পদ নয়, বরং এই 1 বছরের গরিবই দিয়েছিলেন, যাতে আমি দেখতে পারি যে আপনার মতো লোক মাটিতে থাকা মানুষদের সাথে কি করে। রাঘবের এক ইশারায় নিরাপত্তা কর্মীরা সিংহানিয়াকে টেনে নিয়ে যেতে শুরু করল। সিংহানিয়া চিৎকার করতে থাকল, ক্ষমা চাইতে থাকল, কিন্তু রাঘবের মুখে কোনো ভাবান্তর ছিল না। রাঘব দেখল যে দূরে ভিড়ের মধ্যে ইন্সপেক্টর শিন্ডে আর নার্স সীমা দাঁড়িয়েছিলেন। শিন্ডের হাত নিজে থেকেই স্যালুটের জন্য উঠে গেল, আর সীমার চোখে গর্বের জল ছিল। রাঘব মঞ্চে গেল আর মাইক হাতে নিল। আজ থেকে বিরাজ গ্রুপের প্রতিটি হাসপাতালের চিকিৎসার প্রথম অধিকার সেই গরিবের হবে যার কাছে টাকা নেই।
আমার 1 বছরের সাফাই পূর্ণ হল। এবার এই শহরের প্রতিটি হাসপাতালের সিস্টেমের সাফাই হবে। রাঘব তার ছেঁড়া উর্দিটা ওখানেই মঞ্চের উপর ছেড়ে দিল, যেন সে তার পুরনো জীবন ত্যাগ করল। সে সরাসরি সেই পুরনো সরকারি হাসপাতালে পৌঁছল, যেখানে সে কাল পর্যন্ত মেঝে পরিষ্কার করছিল। সেই বৃদ্ধা আম্মা এখন সুস্থ হয়ে বাইরে বসেছিলেন। রাঘব ওনার কাছে গেল আর মাটিতে বসে ওনার হাত চিনে নিল। আম্মা, এখন আপনাকে বা অন্য কাউকেও চিকিৎসার জন্য আর ভিক্ষে মাগতে হবে না। আম্মা তার মাথায় হাত রাখলেন আর বললেন যে বাবা, তুই রাজা হ বা ফকির, তোর মানবতাই তোর আসল সম্পদ। রাঘব আকাশের দিকে তাকাল, যেখানে তার বাবার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছিল। সে হাসি মুখে নিজের দামি গাড়ির দিকে পা বাড়াল, কিন্তু তার চালচলন আজকেও তেমনই সহজ ছিল যেমনটা একজন ওয়ার্ড বয়ের থাকত। পৃথিবী আজ এক নতুন আরবপতিকে দেখেনি, বরং এমন এক মানুষকে দেখেছিল যে ক্ষমতাকে হাঁটু গেড়ে বসাতে শিখেছিল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষের আসল শক্তি তার ব্যাংক ব্যালেন্সে নয়, বরং তার চরিত্র আর অন্যের প্রতি দয়ার মধ্যে লুকিয়ে থাকে। উচ্চতায় পৌঁছেও যে নিজের শিকড় আর মাটির ধুলোকে ভোলে না, সেই আসলে মহান নামে পরিচিত হয়। যদি রাঘবের জায়গায় আপনি হতেন আর আপনার কাছে এত ধন সম্পদ আর ক্ষমতা থাকত, তবে কি আপনিও নিজের সব কিছু ছেড়ে গরিবদের মাঝে তাদের সেবা করতে যেতেন? নিজের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই হৃদয়স্পর্শী গল্পটি পছন্দ হয়ে থাকে, তবে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনাদের একটি ছোট্ট প্রচেষ্টা আমাদের এমন আরও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসার জন্য উৎসাহিত করে।